কালীঘাটে মন্দিরে পুজো দিয়েছেন, কিন্তু যখন এই মন্দিরে উনি পুজো দিতে যাচ্ছেন তখন দেখা গেল কিছু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন কালো পতাকা নিয়ে, স্লোগানিং চলছে, গো ব্যাক বলা হচ্ছে, এবং সেটা আজকের অভিজ্ঞতা ওনাদের নয়, গতকাল থেকে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু উপাসনার কাছে আসবো। উপাসনা, এরা কারা, কেন বিক্ষোভ দেখাচ্ছে? দেখুন, একটা কথা আমরা সকলেই শুনে থেকেছি যে পাপ বাপকেও ছাড়ে না। তো সমানভাবে যখন আপনি এই দৃশ্যটা দেখাচ্ছিলেন যে ভ্যানিশবাবু এসছেন এবং পুজো দিতে গেছেন, তার পরবর্তীতে আমি দেখতে পারলাম আপনার স্ক্রিনেই দেখা যাচ্ছিল যে কিভাবে গাড়ি থেকে নামার পরবর্তীতে উঠে পট করে হোঁচট খেলেন। এবং কি জানেন তো, এটা আমি মনে করি যে স্বয়ং মাই হোঁচটটা খাইয়েছেন। এবং এই জিনিসটা হোঁচট খাওয়ার একটা বিশেষ কারণ এখানে, বিশেষ কারণের বিষয়টা আমি এই জন্যই বলছি যে আজকে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে কিভাবে ভ্যানিশ কুমার প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে কেন্দ্র করে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা দিদিমণি বললেন, শুধুমাত্র তাই না, তার পরবর্তীতে যিনি কংগ্রেস মুখপাত্র রয়েছেন উনি অনেক কিছু বলতে এলেন, কিন্তু কি জানেন তো, ওনাকে একটু বুঝতে হবে যে সেই সময় ওনার অত্যন্ত একজন কাছের লোকজন, অর্থাৎ সিপিএম এর জন্যই কিন্তু ইংলিশ এবং কম্পিউটার দুটো জায়গায় একটা বাধা সৃষ্টি হয়েছিল। তো তাই জন্যই হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সিটা, যেই জন্য উনি, যাই হোক, যে উনি একটা কথা বলেছেন, তার পাশাপাশি উনি এই কথাটা উল্লেখ করলেন স্যান্ডউইচের কথা। আমি জানি না, হয়তো কংগ্রেস মুখপাত্র সেদিন মঞ্চে ছিলেন এবং স্যান্ডউইচটা হয়তো উনি হাতে রেঁধে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন, তাই জন্যই উনি এতটা সার্টেন ভাবে রান্না বান্না মনে একেবারে পারো না, স্যান্ডউইচ যে রাখতে হয় না, এইটা তোমাকে বোধহয় বাড়ি থেকে কেউ শিখিয়ে দেয়নি। এবার আমার কথাটা হচ্ছে, একটু ব্যক্তিগত আক্রমণগুলো সরিয়ে রাখি। না, এবার আমার কথাটা হচ্ছে, যাই হোক, খুব সুন্দরভাবে তারা মাঝখানে একে অপরের জন্য বলতে থাকলেন। এবং কি জানেন তো, এটাই বাস্তব দৃশ্য। এবং এই কথাটা এত স্পষ্টভাবে এই জন্যই বলতে পারছি, আজকে আপনি দেখুন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা ব্যক্তি অধিকারের জন্য যদি কেউ মাঠে ময়দানে নেমে থাকে, সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা দেখার পরবর্তীতে সকলের কিন্তু একটা জ্বালা প্রকাশ পাচ্ছে। না, আমি একদম মানে খুব স্পেসিফিক জানতে চাইছি, যারা কালো পতাকা দেখাচ্ছে তারা কারা? বিজেপি সাধারণ ব্যক্তি। আজকে আমার একটা স্পষ্ট কথা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি শুধুমাত্র মনে করেন যে শুধুমাত্র তৃণমূল ব্যক্তির পরিবারের কোনো একজন ব্যক্তিকেই হেনস্থা করা হয়েছে? তা তো নয়। আজকে যখন এই 61 লক্ষ, যে সংখ্যাটা আমি বলছি 61-63, এই যে 63 লক্ষ লোকজন যারা আজকের দিনে দাঁড়িয়ে রীতিমতো মাঝখানে ঝুলে আছে, এবং কাদের জন্য ঝুলে আছে? খুব সুন্দরভাবে বিজেপির কৃপার জন্যই তো ঝুলে আছে। তারা আজকে জানে না যে আমি এই বাংলার মাটির কি সন্তান পুরোপুরি ডিক্লেয়ার হলাম, মানে বিজেপি আমাকে ডিক্লেয়ার করলো নাকি করলো না। আজকের দিনে দাঁড়িয়ে যখন ভ্যানিশ কুমার এখানে আসছেন, খুব সুন্দরভাবেই মোদিবাবুর আশীর্বাদ নামার পরবর্তীতে কলকাতার বুকে, বাংলার বুকে উনি পা রেখেছেন। এবং এই কথাটাই এতটাই বুক ঠুকে এই জন্যই আমি বলতে পারছি, তার পরিপ্রেক্ষিতে যখন সাধারণ মানুষ ওনাকে দেখবে, তখন তো বলবে যে আপনি আমার 105 বছরের বাবাকে সেখানে দাঁড় করিয়ে রেখেছেন, আপনার জন্য আমাকে কিন্তু আজকের দিনে আমার অফিস যাওয়ার কথা ছিল, অফিসটা ছেড়ে আমাকে কিন্তু এসআইআর এর লাইনে দাঁড় করাতে হয়েছে, নিজেই আমি দাঁড়িয়ে থেকেছি, এবং 1-2 ঘন্টা নয়, প্রায় একটা বড় সময়ের জন্য। আর আরেকটা মূলত কথা, এই যে এসআইআর কে নিয়ে এত কথা বলা হচ্ছে, আমরা বারবার একটা কথা বলেছি যে এসআইআরটা কি 1-2 মাসে করে নেওয়া সম্ভব? এখানে যেই বাকি প্রতিনিধিরা রয়েছে, আমি তাদেরকে এই প্রশ্নটা করব, আজকে যদি এই কথাটার সাথে সহমত পোষণ করে তারা এগিয়ে যেতেন, তাহলে আইআর বা গোটা যেই প্রক্রিয়াটা রয়েছে সেটা একটা লং প্রসিডিওর, আপনিও জানেন, আমিও জানি, সকলে জানি, স্বাভাবিক বুদ্ধি সেই জিনিসটা বলে। তাহলে কথা হচ্ছে, সেই স্বাভাবিক প্রক্রিয়াটা হতে দেওয়া হলো না কেন? কারণ 2026-এর ইলেকশনে বিজেপি, অর্থাৎ বাবা বলে দিয়েছে, সন্তানকে নির্দেশ দিয়েছে যে যে কোনোভাবে বাংলা দখল আমার চাই, তাই জন্য যত পারবে ভোটারের অধিকার তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের পকেটে গুজে বসে রাখো। রাজ্যপাল বদল, এবং এই জিনিসটা হচ্ছে মূলত রাজ্যপাল বদল। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যপাল বদলের ক্ষেত্রটাও তো আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। হঠাৎ করে, এটা আমি স্পষ্ট কণ্ঠে বলি, যে কোনো সাধারণ ব্যক্তি যদি বিজেপির বিরুদ্ধে কথা বলে, তাহলে সে হয়ে যায় অ্যান্টি ন্যাশনালিস্ট। যদি তৃণমূল প্রতিনিধিরা কথা বলে বিজেপির বিরুদ্ধে, তাহলে সে হয়ে যায় চটিচাটা। আর যখন রাজ্যপাল খুব স্বাভাবিকভাবে হয়তো ওই অমিত শাহ বাবুর কথাটা হয়তো কোনোভাবে মান্যতা দিতে পারেননি, তখন তার চোখের সামনে রেজিগনেশন লেটারটা এসছে, বা তাকে সাইন করতে হচ্ছে, স্পষ্ট কথা। বেশ, আমি মনিতার কাছে একদম ওয়ান লাইন, আমি প্লিজ একটু মনিতার কাছে না গেলে নয়। এই যারা কালো পতাকা দেখাচ্ছে এরা কারা, আপনাদের কি মনে হচ্ছে? এটা ওই যে যাদের ওই তৃণমূল বললাম না, আমি শুরু করলাম যে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে যাদের সংসার চলে তারা ছাড়া আর কি সাধারণ মানুষ কোথায়? সাধারণ মানুষ শিওর কি তৃণমূল লোকেরাও জানে না, মাস না, আমি বলছি তো, সাধারণ মানুষের এত সময় নেই যে জ্ঞানেশ কুমারকে আজকে একটু জিজ্ঞেস করুন, জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলছে, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের প্রতিনিধি, সে একজন নির্বাচন কমিশনারকে এরকম ভাবে মানে মজাক করতে পারে? এটা কিসের পরিচয় দেয়? সিএমকে দিদি ও দিদি বলে দিতে পারে। তোমার সময় আমি বলিনি বন্ডি, প্লিজ। এবার আমার বিষয় যেটা হচ্ছে যে প্রশ্ন এখানে অনেক কিছু এসেছে। আমি প্রথম থেকে বলছি, এই যে আমরা আলোচনা করছি,
একবারও আমি যখন বললাম যে ভাই 15 বছরে কটা কারখানা করেছে, 15টা কারখানার নাম বলে দাও। আজকে উত্তরপ্রদেশ নিয়ে করলো, উত্তরপ্রদেশে মোবাইলের ফ্যাক্টরি হয়েছে শখানেক। আমরা বাংলাদেশ যখন 2014-এর আগে সারা ভারতবর্ষে মোবাইল বাইরে থেকে নিয়ে আসতো, মোবাইল কারখানা ছিল না। আজকে হয়েছে ভারতবর্ষে, পশ্চিমবাংলা আমাদের উত্তরপ্রদেশ হয়েছে। পশ্চিমবাংলায় কটা হয়েছে, কটা গাড়ির কারখানা হয়েছে, কটা অস্ত্র কারখানা হয়েছে, একটা এক্সাম্পল দিক। ওই লাইনে গেল না, গেল চলে 1 মিনিট পারো তুই বলতে, 2 মিনিট বলে আমি শেষ করছি। বলছে সবার জন্য কথা বলে। আমি আপনার কাছেই আসবো। আমি কেন বলছিলাম এই কথাটা, যে যারা কালো পতাকা দেখাচ্ছেন তারা কারা, এটা কি করে আপনারা বুঝতে পারছেন যে এরা প্ল্যান্টেড বা এদেরকে এখানে পাঠানো হয়েছে, যাদের কোনো কাজ নেই তারাই এখানে এসেছে, এটা আপনারা কি করে বুঝতে পারছেন? কেন বলছি, তার একটা কারণ রয়েছে। পরিবারের অনেকেরই নাম বাদ চলে যাচ্ছে বা অনেকের নাম অ্যাডজুডিকেশনে থাকার কারণে যে হয়রানি, তার কারণে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, চোখে জল, কান্না করছে। তুমি দেখতে পাচ্ছ আমার ডিভোর্স কার্ড আছে, আই কার্ড সব আছে, ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড সব আছে আমার। তার মধ্যে আমার ভোটার ভিতরে করে রেখেছে কিসের জন্য? আপনারা কারা? হ্যাঁ, আমরা এখানকার নাম না করি, এখানকার বাসিন্দার, আমাদের ভোট কার্ডও কাটবে। হ্যাঁ, সব পিছনে রেখে দিচ্ছি, কেন আমাদের ভোট? আপনাদের নাম কাটা গেছে বলে? হ্যাঁ, কেটে যায় না, পিছনে রেখে দিচ্ছি এখনো। কিসের জন্য? আমাদের সব আছে, আমরা এখানে করে রক্ত বিক্রি করে আমরা খাচ্ছি, কেন আমাদের ভোট কাটবে? এগুলো বলবে না কেউ, কেন বলবে না? আপনার চোখে জল, আপনার কান্না করছেন? খেতে পারছে, যেরকম করে খাই সেরকম পাবো না। কান্নাকাটি করছেন কেন? কাঁদছেন তো? আমার ছেলে মারা গেছে, আমার ছেলে হাফেজ সাহেব ছিল, মারা গেছে। আমার খাওয়াবেন আর কেউ নেই, আমার খেতে দেয় আর কেউ নেই। আমার ছেলে মাথায় বেসরকারি মাথায় কাজ করতো, ও তখন 6,000 টাকা মাইনে পেত, সেই পায় না। আমার তো সংসার চলতো। আমার বলুন কি উপায় হবে, আমার কি উপায় হবে? আমার জীবন চলে যাবে। একটাই ছেলে আপনার? না, আমার 2টো ছেলে, আর একটা ছেলে এখন নামালো। একটা কথা এখানে বলবো, আজকে মায়ের মন্দির, এবং সেই কারণে আপনি তো দিল্লিতেও গিয়েছিলেন? গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছিলাম। দিদিমণি মানে মুখ্যমন্ত্রী নিয়ে গেছিলেন? হ্যাঁ, নিয়ে গিয়েছিল। আচ্ছা, সেখানে গিয়ে কি গণেশ কুমারের কাছে পর্যন্ত দেখা? হ্যাঁ, দেখা হয়েছিল। তখন কি বলেছিল উনি? বলেছিল দেখবো, কি দেখবে জানি না। হ্যাঁ, কি দেখবে জানি না, বলছে দেখবো আর কিছু সেই থেকে। সেদিন কেমন ব্যবহার করেছিলেন এই গণেশ কুমার আপনাদের সঙ্গে? খুব ভালো ব্যবহার করেনি আমাদের, ভালো ব্যবহার করেনি। উনি আমাদের কথা শুনেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা উনি শোনেনি। যেন উনি ওনার মতন উনি একটা যেন দেশের রাজা। না, এই যে কথাটা বলা হলো, পাশ দিয়ে কেউ যেন স্ক্রিপ্ট বলে দিচ্ছে, ভ্যানিশ বলো, আরও 2-3 বার বললো। অ্যাকচুয়ালি বিষয় রফিক হোক আর পার্বতী হোক, যে আমাদের প্রথম থেকে একটাই ট্যাগলাইন ছিল, যারা বৈধ তাদের নাম ভোটার লিস্টে থাকবে, যারা অবৈধ তাদের নাম বাদ যাবে। আমরা তো এই লাইন থেকে একবারও শুনিনি। সে গণেশ কুমার হোক, ইলেকশন কমিশনার হোক, পঞ্চায়েত ইলেকশন হোক, সবসময় আমরা এটাই কথা বলি যে বৈধ ভোটাররা ভোট দেবে, যেন মরা মানুষগুলো ভোটের দিন তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে ভোটটা দিয়ে আবার যেন স্বর্গে না পাঠিয়ে। চূড়ান্ত ভোটার তালিকায় রাসবিহারীর যে ছবিটা আপনাদের দেখাচ্ছে, আমি বলছি তো, যদি ভোটার তালিকায় মৃত, আমি তো নির্বাচন কমিশনের প্রতিনিধি নই এখানে, যদি সে ভুল করে থাকে তাকে বলা হোক। আমার বিষয় হচ্ছে, যখন সুপ্রিম কোর্টে নাটক করতে গেল, একদম চ্যানেল দেখিয়ে দিল আজকে মমতা ব্যানার্জি বাঙালির জন্য করে যাচ্ছে, তারপরে দেখালো সে ওকালতি করতে পারবে না। এই যে একটা রিদিম তৈরি করা হলো, নতুন একটা প্যানিক তৈরি করা হলো, এই তৈরি যদি করার পরে তোমরাই চ্যানেলে দেখালে যে 8,505 জন অফিসারকে দিল, এইটা যদি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে দিয়ে দিত তাহলে এই প্রবলেমটা হতো না। লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হলো, কেন তারা কেন এন্ট্রি দেওয়া হলো? আজকে বারবার তৃণমূলের প্রতিনিধি বলছে বাংলার মানুষের জন্য করছে কাজ। এই যে ধরনার মঞ্চ থেকে 8টার সময় 4 দিকে রাস্তা বন্ধ করে গাড়িগুলোকে সাধারণ মানুষের লাস্ট কথা, মাত্র 10 কিলোমিটার দূরে 55 জনকে পুড়িয়ে মারলো, তার প্রতিবাদ হলো না, সেখানে গেল না, এখানে করছে। এই নাটক বন্ধ করতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই নাটক তৃণমূল কংগ্রেস দেবারতী একটা খুব চমৎকার প্রশ্ন তুলে এনেছো দেবারতী। এই যে যারা একদম সময় নেই, হ্যাঁ দাদা, যারা কালো পতাকা দেখিয়ে গণেশ কুমারকে গো ব্যাক বলছে, তারা কারা? একটা খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, কারা এটা চেনা যেমন মুশকিল,
কিন্তু কারা নয় সেটা বলে দেওয়া মুশকিল। দিনের পর দিন গাছতলায় চাকরি বাঁচানোর জন্য যে গর্ভবতী মহিলা, ক্যান্সার আক্রান্ত মহিলা এবং শিক্ষকরা অপেক্ষা করছিলেন, তারা কেউ এই কালো পতাকা দেখাচ্ছেন না। যে চিট ফান্ডের প্রতারিতরা দিনের পর দিন কপাল ঠুকরে মরেছেন, তারা কেউ এটা দেখাচ্ছেন না। যে ডাক্তার পুত্রের হাতে ধর্ষণ এবং খুন হওয়া অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছিল যে মহিলারা, যে মানুষেরা, তারা কেউ কালো পতাকা দেখাচ্ছেন না, গো ব্যাক বলছেন না। সেই সমস্ত স্কুল শিক্ষকরা যাদের চাকরি চলে গেছে এদের চুরির দায়ে, তারা কেউ অন্তত গো ব্যাক বলে কালো পতাকা দেখাচ্ছেন না। দাঙ্গায় এই বাংলার বুকে প্রথমবার এই সরকারের আমলে দাঙ্গায় যে পরিবারগুলো নিহত হয়েছে, যাদের বিষয় সম্পত্তি নষ্ট হয়েছে, তারা অন্তত গো ব্যাক বলে দেখাচ্ছেন না, কালো ঝান্ডা নাড়াচ্ছেন না। তাহলে কারা নাড়াচ্ছেন? কারা এই কালো পতাকা নিয়ে গো ব্যাক বলছেন? কারা চাইছেন যে পশ্চিমবঙ্গে যেন নির্বাচন না হয়, একটি দলের মৌরুসি পাট্টা এই একই রকম ভাবে টিকে থাকে এবং এই বাক্যের ফুলঝুরি ছড়ানো কিছু মানুষ এসে ধরনা মঞ্চ থেকে টিভি চ্যানেল পর্যন্ত মাফি দিয়ে যাবেন শুধু বক্তৃতা দিয়ে? সমস্যাটা এইখানে, মানুষের সঙ্গে এদের কোনো কানেকশন নেই। এদের কাজটা হচ্ছে হুজ্জুতি করা। এই হুজ্জুতি থেকেই ছেড়ে যায় দলটাকে। এই হুজ্জুতি, এই গণতন্ত্রের কণ্ঠস্বরকে রুদ্ধ করবার এই অপচেষ্টা থেকে এই দলটাকে চিহ্নিত করা।